প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি নিউজ আওয়ার এক্সট্রা অনুষ্ঠানে। আপনারা জানেন প্রতি শনিবার আমরা বিশেষ এই আয়োজন নিয়ে আপনাদের সামনে হাজির হই সাধারণের প্রশ্ন নিয়ে। আপনারা জানেন যে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং বাংলাদেশে 22 ঘন্টার সফর শেষ করে আজ ফেরত গেছেন এবং যাওয়ার আগে জাতীয় স্মৃতিসৌধে তিনি তার শ্রদ্ধা জানিয়েছেন। আমরা এই সফরকে বিভিন্নভাবে দেখছেন বিভিন্ন মহল, এবং একটি অবশ্যই সফল এবং ঐতিহাসিক ঘটনা বাংলাদেশের জন্য। চীনা কর্তৃপক্ষ বলছে চীনের জন্য একটি ঐতিহাসিক ঘটনা। এই ঘটনার পেছনে অনেকগুলো বাণিজ্য চুক্তি রয়েছে, তার বাইরেও আরও দ্বিপাক্ষিক সহযোগিতার অনেক কথা রয়েছে। সব কিছু নিয়েই আমরা আজকের শুনব। আমাদের সঙ্গে আছেন মাননীয় বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। আপনাকে স্বাগত জানাচ্ছি এবং অভিনন্দন। চীনা প্রেসিডেন্টের 30 বছর পর বাংলাদেশে বোধহয় এই চীনা প্রেসিডেন্ট এসছেন। 86 সালে এর আগে আরেকজন প্রেসিডেন্ট এসেছিলেন এবং এটা বাংলাদেশের জন্য একটা বিশাল ঐতিহাসিক ঘটনা। শি জিনপিং তিনি এটাকে বলছেন যে সম্পর্ক ইতিহাসের মোড় ঘুরিয়ে দিয়েছে। আমি একটু ওনার যে মন্তব্যটা, এটা একটু আমাদের বাণিজ্য মন্ত্রীর কাছ থেকে একটু ব্যাখ্যা শুনতে চাই। ধন্যবাদ মুন্নি সাহা, আমাকে এখানে আসার জন্য আমন্ত্রণ জানানোর কারণে। আসলে চীনের গণপ্রজাতন্ত্রী চীনের যিনি প্রেসিডেন্ট শি জিনপিং, তার সফরটা ঐতিহাসিক সফর এবং দু দেশের বন্ধুত্বের যে উচ্চতা সেটা এখন সর্বোচ্চ উচ্চতায় পৌঁছেছে এবং আমাদের দুটি দেশই আমরা কৌশলগত অংশীদারিত্বের ব্যাপারে আমরা একমত হয়েছি। কতগুলো যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। যদিও 1986 সনে চীনের একজন প্রেসিডেন্ট বাংলাদেশ সফর করেছিলেন, কিন্তু আজকের সফরের সাথে সেই সফরের কোনো তুলনা হয় না। কারণ আমরা যেই 27টা চুক্তি এবং সমঝোতা স্বাক্ষর করেছি, অর্থাৎ মেমোরেন্ডাম আন্ডারস্ট্যান্ডিং, সেই সমঝোতা স্মারক এবং চুক্তি মিলে $20 বিলিয়ন বেশি, যার টোটাল ইনভেস্টমেন্ট হবে, মূল্য হবে। এবং গতকালকে শোনার আগে আরেকটি চীনা ব্যবসায়ীদের সাথে আমাদের ফেডারেশন অফ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, তাদের যে একটা সভা ছিল, সেখানে $13.6 বিলিয়ন, অর্থাৎ সর্বমোট প্রায় $38 বিলিয়ন মতো এইবার আমরা এখানে চুক্তিবদ্ধ হয়েছি। এখন এই প্রোগ্রামগুলি যদি সফল হয়, বাংলাদেশের যে আমরা 2030 সাল পর্যন্ত আমাদের যে বিশ্ব আমাদের যে টার্গেট ঠিক করা, মানে জাতিসংঘের সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল SDG, তাতে আমাদের যারা একেবারে এক্সট্রিম পভার্টি লেভেল, এটা 3-এর নিচে নামে আনতে হবে এবং আমাদের জিডিপি হতে হবে 8.8%। এবং আমরা আশা করি এটা আমরা সক্ষম হব, কারণ যে সিদ্ধান্তগুলি দুই দেশের মধ্যে হয়েছে, এগুলি যদি বাস্তবায়িত হয়, আমাদের যে এখানে কর্মসংস্থান হবে, বিনিয়োগ হবে, জিডিপি বাড়বে এবং আমাদের যে একেবারে দারিদ্র্য সীমা, অতি দারিদ্র্য সীমা যেটাকে আমরা বলি হতদরিদ্র, তার সংখ্যা 3-এর নিচে পৌঁছবে। সুতরাং সব কিছু মিলে আজকে আমাদের চীন এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় ব্যবসায়ী অংশীদার। আমাদের 2-ওয়ে ট্রেড, অর্থাৎ দ্বিপাক্ষিক বাণিজ্য এখন আমাদের হিসাবে 10 বিলিয়ন ছাড়িয়ে গেছে। আবার চীনা যারা সরকার, তাদের হিসাবে ইট ইজ মোর দ্যান $12 বিলিয়ন। এটা মধ্যে একটা হিসাবের একটা, বাট আমরা যদি 10 বিলিয়নই ধরি, 11 বিলিয়নই ধরি, আমাদের ভারতের সাথে আমাদের দ্বিপাক্ষিক বাণিজ্য 6 বিলিয়নের মতো। তো আমাদের দেশের মানুষ ভারতেরটা নিয়ে কথা বলে যে ভারতের সাথে ব্যালেন্স অফ ট্রেড, আমাদের বাণিজ্যের অনেক ঘাটতি আছে। তো ঘাটতি থাকার তো কারণ আছে, কারণ আমরা আমাদের ইকোনমিকে আমরা এটাকে বলি আমরা সাপ্লিমেন্ট করি, বা এটাকে ভারতের থেকে আমরা অনেক পণ্য আমরা আমদানি করি, তুলা আনি, সুতা আনি, ফেব্রিক আনি,
এমনকি আমাদের রোজার মাসে যখন কিছু পেঁয়াজ টেয়াজ নিয়ে হ্যাঁ, কথা হয় নিত্য প্রয়োজনীয় সেগুলো কিছু নিত্য প্রয়োজনীয় অনেক কিছু, সেই জন্য বাড়বে। আবার আমাদের রপ্তানিও ভারতের বাজারে এই মুহূর্তে 29%, সেইটাও বেড়ে চলেছে। আবার চীনের বাজারে আমাদের পণ্যের রপ্তানির হার জুলাই, আগস্ট, সেপ্টেম্বরের আমরা যদি তথ্য দেখি তাহলে 25%। অর্থাৎ আমরা এই মুহূর্তে $808 মিলিয়ন আমরা রপ্তানি করি, বাট আমাদের হিসেব মতো মেবি ইট উইল বি $1 বিলিয়ন। বাট আমরা আগামী 2-3-4 বছরের মধ্যে আমাদের রপ্তানিও 2 বিলিয়নের বেশি হবে, কারণ আমরা অনেকগুলো পণ্যে আমরা সুবিধা পেয়ে থাকি। মানে সেক্ষেত্রে কি আমরা চীনেও রপ্তানি করব? না, চীন আমাদেরকে 4,888 পণ্যের উপরে তারা আমাদের শুল্ক মুক্ত হয় নাই, সুবিধা দিয়েছে। তাতে করে আমাদের তৈরি পোশাক ওখানে রপ্তানি হয়, এখানে আমরা কিছুটা সুবিধা পেয়েছি। কালকে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সাথে যখন দ্বিপাক্ষিক আলোচনা হয়, আমারও সেই দ্বিপাক্ষিক আলোচনার শরিক হওয়ার সুযোগ হয়েছিল। সেখানে মাননীয় প্রধানমন্ত্রী চীনের কাছে শুল্কমুক্ত, কোটামুক্ত প্রবেশাধিকার আমাদের পণ্যের জন্য চেয়েছেন, এবং চীনের প্রেসিডেন্ট তিনি এই ব্যাপারে মানে একটা বাস্তবসম্মত সিদ্ধান্ত গ্রহণ করবেন বলে তিনি বলেছেন। এইটা যদি আমরা পাই, আজকে মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়া পৃথিবীর অধিকাংশ উন্নত দেশ এবং অধিকাংশ উন্নতশীল দেশ আমাদেরকে কোটা ফ্রি, ডিউটি ফ্রি মার্কেট অ্যাক্সেস দেয় অন দি বেসিস অফ দি ডিসিশন অফ দি WTO মিনিস্ট্রিয়াল কনফারেন্স। এবং সেই হিসেবে যদি আমরা চীনের কাছ থেকে পাই, এটা আবার আরেকটা জিনিস আমাদের বলতে হবে। সবচেয়ে বড় কথা হলো যে কালকে 6টা প্রজেক্ট তারা উদ্বোধন করেছে, মানে ভিত্তিক পাওয়ার প্ল্যান্ট, আরেকটি হবে আমাদের পায়রা বন্দরে, সেটা উদ্বোধন হয়েছে। কর্ণফুলী টানেল, সেটা প্রায় $1 বিলিয়ন মতো। এরকম আমরা অনেকগুলো, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কনফুসিয়াস বিশ্ববিদ্যালয়, ওখানে একটা সেন্টার হবে। সুতরাং এগুলি তো উদ্বোধন হয়েছে, আর বাকিগুলি আমরা সমঝোতা চুক্তি আমরা স্বাক্ষর করেছি। অর্থাৎ এটাকে বলে মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং। অর্থাৎ এইটা যদি বাস্তবায়িত হয় তাহলে বাংলাদেশ অনেক দূরে এগিয়ে যাবে, এবং আমরা মনে করি যে নতুন যুগের সূচনা ঘটেছে। এবং আরেকটি কথা বলি আমি, যে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং উনি বলেছেন যে 2017 সাল হবে চীন বাংলাদেশের বন্ধুত্বের বছর। আমরা কিন্তু এখানে একটা কথা আমাদের সকলের জানা উচিত, বাংলাদেশে যারা এই অনুষ্ঠান দেখছেন, আমাদের বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সেই পথে এগিয়ে চলেছেন যেই পথের ভিত্তি প্রস্তর স্থাপন করেছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব। জাতির জনক বঙ্গবন্ধু ছিলেন একজন দূরদর্শী নেতা, যিনি বলেছিলেন যে স্বাধীন পাকিস্তান প্রতিষ্ঠিত হওয়ার পরে উপলব্ধি করেছি যে এই পাকিস্তান বাঙালিদের জন্য হয় নাই, একদিন বাংলার ভাগ্য নিয়ন্তা বাঙালিদেরকে হতে হবে। সেই লক্ষ্য সামনে নিয়ে আমি যাত্রা শুরু করে প্রথমে ভাষা আন্দোলন, 54 নির্বাচন, 66 6 দফা, 69 তোমাদের সেই গণ অভ্যুত্থান, সর্বোপরি 70 নির্বাচন, 9 মাসের মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে আমি আমার সেই স্বপ্ন পূরণ করেছি। আমার আরেকটি স্বপ্ন হলো বাংলাদেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী করে আমার স্বপ্নের বাংলাদেশকে সোনার বাংলায় রূপান্তরিত করা। কিন্তু বঙ্গবন্ধু করে যেতে পারেন নাই, তাকে দুর্বৃত্তরা অর্থাৎ 15ই আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছে। কিন্তু তার বেঁচে থাকা কন্যা জননেত্রী শেখ হাসিনা এবং শেখ রেহানা, জননেত্রী শেখ হাসিনার হাতে আমরা আওয়ামী লীগের পতাকা তুলে দিয়েছিলাম 1981 সনে। ঝড় বৃষ্টি আধার রাতে শেখ হাসিনা আমরা আছি তোমার সাথে, এই গগনবিদারী স্লোগান দিয়ে আমরা তাকে বরণ করেছি। আজকে যদি আমরা লক্ষ্য করি, তিনি আওয়ামী লীগের দায়িত্বভার গ্রহণ করার পরে আজকে যেভাবে তিনি দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, 96 21 বছর পরে আমরা ক্ষমতায় এসেছি। তিনি প্রধানমন্ত্রী হিসেবে যুগান্তকারী কতগুলি সিদ্ধান্ত নিয়েছিলেন, স্বাধীনতার হারানোর চেতনা এবং মূল্যবোধকে পুনঃস্থাপন করেছেন, বঙ্গবন্ধুর হত্যার বিচার শুরু করেছিলেন। আবার 2001-এ আমাদেরকে যখন ক্ষমতাচ্যুত করা হলো, বিএনপি যখন ক্ষমতা আসলো, দেশ আবার পিছনের দিকে গেল। আবার 2008-এ নির্বাচনে শেখ হাসিনা বাংলাদেশকে স্বপ্ন দেখিয়েছিল যে বাংলাদেশ হবে ডিজিটাল বাংলাদেশ, বাংলাদেশ হবে মধ্যমায়ের বাংলাদেশ। উনি সেট করেছিলেন ভিশন 2021, যেটাকে আমরা বলি রূপকল্প 2021। এবং এই রূপকল্প নিয়ে, অর্থাৎ জাতির জনক যেমন লক্ষ্য নির্ধারণ করে কাজ করতেন, প্রিয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই লক্ষ্য নির্ধারণ করে তিনি যাত্রা শুরু করেছেন। যার কারণে আমি কথাটা বলছি এই কারণে, এতগুলি ব্যাকগ্রাউন্ড দিলাম, যে বঙ্গবন্ধু জোট নিরপেক্ষ সম্মেলনের সদস্য ছিলেন, ইসলামিক
ব্লকের সদস্য ছিলেন, কমনওয়েলথের সদস্য ছিলেন, আমরা জাতিসংঘের সদস্য হয়েছি এবং আমরা পৃথিবীর কয়েকটি দেশের স্বীকৃতি পাই না, যেমন তার মধ্যে চীনও ছিল। আজকে সেটা নিয়ে অনেক 1975 অক্টোবর মাসে চীন আমাদেরকে স্বীকৃতি, এবার 41 বছর চলছে। আজকে সেই চীন সাভারের জাতীয় স্মৃতিসৌধে গিয়ে সেই শহীদদেরকে শ্রদ্ধা জানিয়েছে চীনের প্রেসিডেন্ট, যাদেরকে পাকিস্তান হত্যা করেছে তাদের। আবার মার্কিন যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অফ স্টেট জন কেরি বাংলাদেশে এসে সরাসরি বিমানবন্দরে নেমেই সেই বঙ্গবন্ধুর স্মৃতি জাদুঘরে গিয়ে তিনি তার সেই পরিদর্শন বইতে লিখেছেন, এমন একজন মহান নেতাকে ষড়যন্ত্র করে হত্যা করা হয়েছে, কিন্তু তার কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আজ বাংলাদেশ এগিয়ে চলেছে। আমরা তার অংশীদার হতে পেরে নিজেদেরকে ভাগ্যবান মনে করি। সুতরাং চীনের প্রেসিডেন্টও একই কথা বলেছেন যে বাংলাদেশের সাথে কাজ করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত এবং খুশি। সুতরাং না, এখন একটা দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বৈদেশিক নীতির সবচেয়ে বড় কি বলে ওকে অর্জন হলো, দেখেন চীনের সাথে আমেরিকার ভুল বুঝাবুঝি আছে, আমেরিকার সাথে রাশিয়ার ভুল বুঝাবুঝি আছে, কোন কোন ক্ষেত্রে ভারতের সাথেও চীনের ভুল বুঝাবুঝি আছে। কিন্তু শেখ হাসিনা তার সাথে আমেরিকা, রাশিয়া, চীন এবং ভারত সহ বিশ্বের সকল দেশের সাথে, সে জাপান, ইউরোপিয়ান ইউনিয়ন, সকলের সাথে সমান সম্পর্ক। কেউ কেউ আমাকে প্রশ্ন করেছিল যে চীনের যে এত বড় সফর, এত সফল সফর, তাতে ভারতের কোনো না, কারণ ভারতের প্রধানমন্ত্রী যখন বাংলাদেশে এসেছিলেন তাকে আমরা এভাবেই সম্মানিত করেছি, কারণ রক্তের মধ্য দিয়ে ভারতের সাথে আমাদের সম্পর্ক গড়ে উঠেছিল। ভারতের 17,000 সৈন্য সেনাবাহিনীর সদস্য আমাদের মুক্তিযুদ্ধে জীবন দিয়েছিল। সেই ভারতের সাথে আমরা সীমান্ত চুক্তি করেছি, ভারতের সাথে পার্বত্য চট্টগ্রাম চুক্তি করেছি, আমরা সেই ফারাক্কার চুক্তি করেছি। অর্থাৎ আমাদের যে বিরাজমান সমস্যা ছিল সেগুলি আমরা সমাধান করে ভারত আমাদেরকে ডিউটি ফ্রি, কোটা ফ্রি মার্কেট অ্যাক্সেস দিয়েছে। মদ এবং তামাক ছাড়া সব কিছু আমরা শুল্কমুক্তভাবে ভারতে আমরা রপ্তানি করতে পারি। সুতরাং চীন আমাদেরকে সুবিধা দিচ্ছে, ভারত আমাদেরকে সুবিধা দিচ্ছে। আমাদের ইউরোপিয়ান ইউনিয়নে আমরা 54% রপ্তানি করি, আমরা অস্ত্র ছাড়া সবকিছু রপ্তানি করি। সুতরাং এটি হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক দূরদর্শিতা এবং তার পররাষ্ট্রনীতি। এটা নিয়ে অনেক প্রশ্ন আছে, আমি হয়তো দ্বিতীয় ভাগে আপনাকে প্রশ্ন করব। আপনি যেটা কৌশলগত অংশীদারিত্বে পৌঁছেছে বলে আপনি বলেছেন, কিন্তু যতগুলো চুক্তি এবং এমওইউ হয়েছে সেখানে কোনো স্ট্র্যাটেজিক, আমরা এই কৌশলগত জায়গায় অনেক সময় অনেকে এটাকে স্ট্র্যাটেজিক কৌশল বলে, মিলিটারির যেই এক্সচেঞ্জ যেটা বলে সেরকম বোঝায়, কিন্তু সেটা তো আমাদের হয়নি। আমাদের বরং হয়েছে মেরিটাইম, ওইখানে ডিপ সি পোর্ট নিয়ে চীন আসলে ওখানে ইনভেস্টমেন্ট করতে রাজি হবে কি হবে না সে ব্যাপারে কথা হয়েছে। ডিপ সি পোর্ট নাই, কিন্তু তা তাইলে আসলে এইখানে আমরা কেন কৌশলগতটা ব্যবহার করছি? যেমন চীন, আমি বাণিজ্য মন্ত্রী, চীনের বাণিজ্য মন্ত্রীর সাথে কাল আমার সেই রাষ্ট্রীয় অতিথি ভবনে ডিনারে আমরা পাশাপাশি 1 ঘন্টার বেশি আমরা আলোচনা করেছি। তাদের কাছে আমাদের চাওয়া হলো, আমাদের সাথে আমরা কিন্তু আপটার সদস্য, আপটা হলো এশিয়া প্যাসিফিক ট্রেড এগ্রিমেন্ট, তার সদস্য আমরা। সেই সদস্য হিসেবে কিন্তু আমরা শুল্কমুক্ত কিছু সুবিধা চীনের কাছ থেকে আমরা পাই। এখন আমরা নতুন নতুন আরও কতগুলি পণ্যের লিস্ট আমরা তাদেরকে দিয়েছি। এখন কৌশলগতটা হলো চীন আমাদের সাথে এফটিএ করতে চায়। এফটিএ মানে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট। এখন আমরা কিন্তু বাংলাদেশ এফটিএর ব্যাপারে আমরা একটু যত্নবান, একটু সচেতন, একটু আমরা সাবধানতা অবলম্বন করে আমরা এফটিএ করতে চাই। যেমন আমি আগামী মাসে আমি শ্রীলঙ্কা যাব, আমরা শ্রীলঙ্কার সাথে এফটিএ করার আমরা সিদ্ধান্ত নিয়েছি। এখন চীন একটি বড় দেশ, চীনের কাছ থেকে আমরা এমনিতেই আশা করব যে WTO রুলস অনুসারেই আমরা তাদের কাছ থেকে ডিউটি ফ্রি, কোটা ফ্রি মার্কেট অ্যাক্সেস পাবো। তারপরও একটা চুক্তি হয়েছে বাণিজ্যমন্ত্রী এবং আমি, সেটা হলো এফটিএর সম্ভাবনা নিয়ে যাচাই করে, এটাকে বলে ফিজিবিলিটি স্টাডি। কালকে আমাদের কথা হয়েছে, হয়তো আমাকেও আমন্ত্রণ করবে, আমি চীনে যাব একটা প্রতিনিধি নিয়ে। আমরা শুরু করব যে চীনের সাথে এফটিএটা আমরা কীভাবে করতে পারি। এফটিএ করলেই যে 100% ডিউটি ফ্রি দিতে হবে তা না, কিন্তু আমরা বাংলাদেশের আওয়ার বার্থ রাইট টু গেট দ্য ডিউটি ফ্রি কোটা ফ্রি মার্কেট অ্যাক্সেস টু দি ডেভেলপড অ্যান্ড মোর ডেভেলপিং কান্ট্রি। এখন বাংলাদেশের সক্ষমতা এত বেশি বৃদ্ধি পেয়েছে, যেমন আমেরিকা আমাদেরকে যে জিএসপি দিত
সেটা তারা স্থগিত করেছে, কিন্তু আমাদের ব্যবসার কোনো ক্ষতি হয় নাই, কারণ জিএসপি দিত সামান্য পণ্যের উপরে, সামান্য 23 মিলিয়ন, কিন্তু আমরা এবার রপ্তানি করেছি 6.3 বিলিয়ন ইউনাইটেড স্টেটস আমেরিকা। আপনি বারবারই বলছিলেন যে আমরা আসলে মরে গেলেও আর আমাদের জিএসপি দিয়ে আপনার একটা হেল্পলেসনেস আশা করি না, আশা করেন না এখন আর, এবং আপনি সর্বাত্মক চেষ্টা করেছেন সব ধরনের তাদের যে কন্ডিশন ছিল আমরা ফুলফিল করেছি। এটা হলো তাদের জন্য স্ট্র্যাটেজি। তারা মনে করে, আমি একটু বলি মুন্নি, সেটা হলো তারা মনে করে যে বাংলাদেশের সক্ষমতা আছে, তারা কেনিয়াকে ডিউটি ফ্রি দিয়েছে। আমি কেনিয়া গিয়েছিলাম দুবার, WTO মিনিস্ট্রিয়াল কনফারেন্সে, আংটারের মিনিস্ট্রিয়াল কনফারেন্সে। কেনিয়া কিন্তু রপ্তানি করতে পারে না, তারা আগামী 5 বছর সিদ্ধান্ত নিয়েছে তারা তৈরি পোশাক রপ্তানি করে তারা $1 বিলিয়ন অর্জন করবে, 5 বছরে $1 বিলিয়ন। আর আমরা গত বছরই রপ্তানি করেছি $28 বিলিয়ন। এখন কেনিয়া পেয়েছে, আমেরিকা দিয়েছে এই কারণে যে তারা তো রপ্তানি করতে পারবে না, সাব সাহারান কান্ট্রিকে দিয়েছে, তারা সেভাবে রপ্তানি করতে পারে না। কিন্তু বাংলাদেশ পারে, যে না দেবার পরেও 16% আমরা ডিউটি দেই মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে। এই গত 5 বছর আমরা $5 বিলিয়ন মতো আমরা তাদেরকে ডিউটি দিয়েছি, তারপরেও কিন্তু আমাদের গ্রোথ 12%, এবং এভারেজে এই গত বছর হয়েছে 6%, অর্থাৎ আমাদের বাড়ছেই। সুতরাং বাংলাদেশ ইজ ক্যাপেবল, বাংলাদেশ এখন সক্ষমতা অনেক বৃদ্ধি পেয়েছে, সেই কারণে দিচ্ছে না। জি, সুতরাং আমাদের এখানে আসলে হাপিত্তেশ বা হারাবার কিছু নেই। আমার এক সহকর্মী একটু ফোনে আছেন, দৈনিক ইত্তেফাকের সাংবাদিক মইনুল আলম, তিনি আপনাকে একটু প্রশ্ন করতে চান। হ্যালো। জি জি, হ্যালো, হ্যাঁ মইনুল আলম, আপনি আপনার প্রশ্ন করবেন। মাননীয় বাণিজ্য মন্ত্রী আছেন আমাদের সঙ্গে। মাননীয় মন্ত্রীকে আমার সশ্রদ্ধ সালাম। আর যে জানার বিষয়, সাধারণ মানুষের জানার বিষয়, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের এই ঐতিহাসিক সফরের পর এবং যতগুলো চুক্তি সমঝোতা হয়েছে বাণিজ্য বিনিয়োগ ক্ষেত্রে, আমরা যে প্রায় $12 বিলিয়ন ঘাটতিতে আছি, আমরা বাণিজ্যে পিছিয়ে আছি, এটা কতটুকু উত্তরণ করা সম্ভব হবে? আমাদের যে নেগেটিভ এক্সপোর্ট, নেগেটিভ ট্রেড চীনের এগেনস্টে, এই একটা প্রশ্ন জানতে চাই। আর একটা হচ্ছে, এই সফরের ফলে আমাদের মুক্তিযুদ্ধের সময় যে চীনের মনোভাব, ভূমিকা, অবস্থান ছিল, সেটা পরিবর্তন হয়েছে বলে স্পষ্টত মনে হচ্ছে, দৃশ্যত মনে হচ্ছে। সেটা কি আর কোনো ভবিষ্যতে রেখাপাত করবে কিনা কিংবা প্রভাবিত করবে কিনা, এ বিষয়ে আমার প্রশ্ন। অনেক ধন্যবাদ মাইনুল আলম। তার দ্বিতীয় প্রশ্ন উত্তরটা আগে দেই। আমরা খানিকটা দিয়েছেন, আমি আগে দিয়েছি, তবু অতীতকে আমরা কবর দিতে চাই। মার্কিন যুক্তরাষ্ট্রের যে জন কেরি এসেছিলেন, তিনি বঙ্গবন্ধুর বাসভবনে গিয়ে, আমি যে আগেই উল্লেখ করেছি, তিনি লিখেছেন যে আমরা বাংলাদেশের অংশীদারিত্ব অংশীদার হতে পেরে আমরা আনন্দিত, আমরা নিজেদেরকে গর্ববোধ করি ইত্যাদি। চীনের প্রেসিডেন্ট আজকে সাভারের স্মৃতিসৌধে গিয়ে শ্রদ্ধা জানিয়েছেন, এরপরে আর কোনো কথা থাকে না। এবং জন কেরি নিজে বলেছেন যে তৎকালীন নিক্সন সরকার বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল, কিন্তু আমাদের আমেরিকার জনগণ বিরুদ্ধে ছিল না। এই কথাটা জাতির পিতাও বারবার বলেছেন যে সরকার বিরুদ্ধে ছিল, আমেরিকার জনগণ আমাদের পক্ষে ছিল। এবং জন কেরি নিজে বলেছেন যে আমি নিজেও সেই রবার্ট কেনেডির সাথে আমি নিজেও এই মুক্তিযুদ্ধের পক্ষে ছিলাম, এটা জন কেরির বক্তব্য। সুতরাং আমেরিকার সাথে এখন আমাদের ভালো সম্পর্ক, আমাদের সাথে টিকপা চুক্তি শুরু হয়েছে, সব দিক থেকেই আমরা আছি। সুতরাং এটা হলো প্রথম, যে এই অতীত নিয়ে আমরা ঘাটাঘাটি করবো না, আমরা বর্তমান এবং ভবিষ্যৎ নিয়ে আমরা এগিয়ে যাব। আর তিনি যেটা নেগেটিভ ট্রেডের কথা বলেছেন, এটা আমাদের অনেকের মধ্যে একটা ভুল পারসেপশন আছে। আচ্ছা আজকে আপনাদের বলি, ভারতের সাথে আমাদের ঘাটতি আছে, চীনের সাথে ঘাটতি আছে, আমেরিকার সাথে, এটা কেউ বলে না। আমেরিকায় আমরা রপ্তানি করি 6 বিলিয়নের বেশি, কিন্তু আমেরিকা আমাদের সাথে রপ্তানি করে 200 মিলিয়ন। ইউরোপিয়ান ইউনিয়ন আমরা রপ্তানি করি 18 বিলিয়নের বেশি, কিন্তু ইউরোপিয়ান ইউনিয়ন আমাদের সাথে রপ্তানি 1 বিলিয়নও করতে পারে না, কারণ আমরা রপ্তানিটা আমাদের পক্ষে শুধু দুটো দেশ। কারণ আমাদের দেশে আমেরিকার কোন প্রোডাক্ট আর আমাদের অত দরকার পড়ে না, মানে এটা হলো এই যে আমাদের দেশের, আমরা ভারত থেকে তুলা আনি, সুতা আনি, ফেব্রিক আনি, আমরা অনেক কিছু এনে আমাদের ইকোনমিকে আমরা এটাকে সাহায্য করি। এখন যদি ভারত আমাদেরকে তুলা না দেয়, সুতা না দেয়, ফেব্রিক না দেয়, আমাদের পৃথিবীর অন্য দেশ থেকে তুলা আনতে হবে, আমেরিকার থেকে অথবা ব্রাজিল থেকে, কস্ট অফ প্রোডাকশন কত গুণ বেড়ে যাবে। সুতরাং আমাদের পক্ষে, তবে এটা কোনো দিনেই সমান হবে না, এটা যারা বলেন তাদের চিন্তা করতে হবে। বরং আমাদের এক্সপোর্টের গ্রোথটা বাড়বে, যেমন আমি বলছি 29% হয়েছে,
এখন ভারতে হচ্ছে, তার মানে আগে 29% ছিল না, চীনে 25% হয়েছে। এখন চীনের থেকে আমাদের দেশের মানুষ মেশিনারি আনে। মানে এই সফরের পরে আসলে যে নেগেটিভ ট্রেডের কথা যেটা বলছেন সেটা আরেকটু বাড়বে বলে এমন কোনো ইঙ্গিত পাওয়া গেছে কিনা? বাড়বে, কিন্তু ওই যে মানে গ্যাপ বিটুইন চায়না এবং বাংলাদেশ, এই যে বাণিজ্যের ক্ষেত্রে যে ঘাটতি, এইটা পূরণ হবে না, এটা কোনো সময় পূরণ হবে না। পূরণ হওয়ার প্রশ্ন করে না, কারণ আমেরিকা আমাদের দেশে সেই রিয়ালিটি তো আমরা নাই, সেরকম প্রশ্ন হয় না। এক্সপোর্ট করে কম, আমাদের থেকে ইম্পোর্ট করে বেশি তৈরি পোশাক। সুতরাং এটা জাপানের সাথে আমাদের একই অবস্থা। আমরা ওখানে এখন প্রায় 1 বিলিয়নের বেশি আমরা রপ্তানি করি, আগামী 2-3 বছর ইট উইল এক্সিড $2 বিলিয়ন। সুতরাং পৃথিবীর বহু দেশের সাথে ট্রেড ইন আওয়ার ফেভার। আসলে বাংলাদেশ তো এখন একটা অন্য জায়গায় আছে যে আমরা আসলে এক্সপোর্ট করতে অনেক বেশি আগ্রহী হয়েছে এবং আমাদের সেই সক্ষমতাও তৈরি হয়েছে। সেই ক্ষেত্রে আমরা ওই ট্রেড গ্যাপের নিয়েই আমরা বারবার আপনাদেরকে প্রশ্ন করি, বিরক্ত করি। মাননীয় মন্ত্রী, একটি প্রশ্ন যে ডিপসি নিয়ে যেই আলাপ আলোচনা, সেখানে একটি কনসোর্টিয়ামের প্রস্তাব ঠিক আনুষ্ঠানিকভাবে দেওয়া হয় নাই, কিন্তু এরকম একটি কথাবার্তা হয়েছিল। সেই জায়গায় কনসোর্টিয়ামের প্রস্তাবটি কি রাখা হয়েছে কিনা? মানে যে আমরা যে 27টা সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছি এবং এমইউ বা চুক্তি যে আমরা করেছি, তার মধ্যে ডিপসি পোর্ট নাই। ডিপসি পোর্টের ব্যাপারে আমাদের খুব যত্নবান হয়ে সিদ্ধান্ত নিতে হবে। এটা অন্যান্য প্রজেক্টের মতো আমরা যেটাকে কৌশলগত জায়গায় পৌঁছেছে বা একটা স্ট্র্যাটেজিক জায়গায় পৌঁছেছে, নিজেদের স্ট্র্যাটেজি আছে একেবারে। আমাদেরও তো একেবারে একটা দেশের সাথে সবকিছু করবো তা তো না, পৃথিবীতে আরো বহু দেশ আছে। সুতরাং আমরা এই ব্যাপারে একটু সচেতন, এই ব্যাপারে আমরা যত্নবান, আমরা কেয়ারফুল হয়ে আমরা সিদ্ধান্ত নেব। কেয়ারফুলের কথাটা যেহেতু বললেন, যেহেতু যে এই চীনা প্রেসিডেন্টের আসার আগেই আমাদের বড় বড় ইকোনমিস্টরা একটু বলছিলেন যে চীন যেভাবে অ্যাগ্রেসিভলি আমাদেরকে দেবার চেষ্টা করছে এবং তাদের বিশাল ফান্ড তো তাদের আছে, এবং কেন বাংলাদেশকে এত বেশি, মানে 38 বিলিয়ন তো অলরেডি আপনি হিসাবই করলেন, সেটা কেন দিবে? এবং এটার মধ্যে এক ধরনের বলছে যে চীনের টাকাটা বা চীনের এই যে সাহায্য অথবা সেগুলো একটু চিনে নেওয়া, মানে এই ডেট সার্ভিসিং এর বিষয় নিয়েও আমাদের সক্ষমতার কথাটা অনেক উল্লেখ করেছেন মাননীয় মন্ত্রী। আমাদের সেই সক্ষমতা আছে কিনা যে চীনের টাকা চিনে নেওয়ার বা ঠিকভাবে বুঝে নেওয়ার বা ঠিকভাবে খরচ করার? এখানে দেখেন, আমরা চীনের সাথে অনেক কিছু করি। আমি নিজেও পারচেজ কমিটির মেম্বার, ইকোনমিক কমিটির মেম্বার। আমাদের অনেকগুলো চীনেদের সাথে তারা যে অর্থায়ন করে যে প্রজেক্টে, সেই প্রজেক্টে আমরা টেন্ডার দিতে পারি না। তাদের নিয়মে হলো আমি তোমাকে কম সুদে টাকা দিব, কিন্তু আমি আমার কোম্পানি ঠিক করব। এখানে কোনো প্রতিযোগিতা, এমনকি আমরা রিকোয়েস্ট করেছি তাদেরকে যে তাদের দেশে যে কোম্পানি আছে সেই কোম্পানিগুলির মধ্যে টেন্ডার হোক, যেমন কয়েকটা কোম্পানি তাদের মধ্যে। এই ব্যাপারে তারা এখনো সিদ্ধান্ত নিতে পারেনি। এটা হলো একটা। আর দ্বিতীয়ত হলো যে আমরা যে প্রজেক্টের উপর আমরা যে টাকা নেই, চীনের সক্ষমতা আজকে পৃথিবীর যে কোনো দেশ থেকে বেশি। আমরা তো এখানে আমাদের বাংলাদেশটা দেখি বলিয়া আমরা বাংলাদেশ নিয়ে আলোচনা করছি। ইউ গো টু আফ্রিকা, আফ্রিকার প্রত্যেকটা দেশে চীন ব্যাপকভাবে তারা অর্থায়নের মাধ্যমে বিভিন্ন প্রজেক্ট করছে, কারণ আফ্রিকার দেশগুলোর টাকার দরকার। চীনের কয়েক ট্রিলিয়ন, আই থিঙ্ক মোর দ্যান 3 ট্রিলিয়ন তাদের রিজার্ভ আছে। 3 ট্রিলিয়ন, নট বিলিয়ন। আমরা তো 31 বিলিয়ন হলেই মনে করি যে আমাদের অনেক রিজার্ভ, তাদের মোর দ্যান 3 ট্রিলিয়ন তাদের রিজার্ভ আছে। সুতরাং সেই টাকাটা তারা করবে কি? এই টাকাটা বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে তারা বিভিন্ন দেশে তারা এগুলো বিনিয়োগ করে বা অর্থায়ন করে। সেই হিসেবে বাংলাদেশকেও তারা করেছে। তবে আমাদের এখন চীনের সাথে যেটাই হবে, টেন্ডার হোক বা টেন্ডারে না হোক, আমরা তাদের সাথে যে নেগোসিয়েশন করব, সেই নেগোসিয়েশনের যে মানে দক্ষতা, সেটা আমাদের পূরণ করতে হবে। কারণ যাতে আমরা তাদের সাথে আলোচনা করে আমরা এই প্রজেক্টের টাকাটা যাতে আমরা কমাতে পারি। এবং চীনের যেমন আমাদের শাহজালাল সার কারখানা, আমরা কালকে এটা উদ্বোধন করেছে চীনের প্রেসিডেন্ট এবং আমাদের প্রধানমন্ত্রী, যদিও এটা চালু হয়েছে আগে। সেখানে শাহজালাল সার কারখানা, আমাদের সাথে কথা ছিল যে ইউরোপিয়ান থেকে তারা মেশিনারিজ দেবে, সেখানে তারা কতটা দিয়েছে কতটা দেয় নাই বা কিভাবে চলছে, অনেকগুলো বিষয় আছে, সেটা এখানে বলা। এই কারণে আসলে যে চীনের টাকা চিনে নেওয়ার, মানে চিনে নেওয়ার না, আমরাও তো যদি বাংলাদেশকে মধ্যম আয়ের দেশ, যেমন আমাদের মধ্যম আয়ের
ডিজিটাল বাংলাদেশ করার স্বপ্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এবং আমরা 2021 সাল স্বাধীনতার আমাদের সুবর্ণ জয়ন্তী অর্থাৎ 50th অ্যানিভার্সারি অফ আওয়ার ইন্ডিপেন্ডেন্স, 2020 সাল জাতির জনকের জন্ম শতবার্ষিকী। এই দুটা বছরকে সামনে রেখে আমরা বাংলাদেশকে পুরাপুরিভাবে মধ্যমের দেশে রূপান্তরিত করে দেন। তিনি তো প্রধানমন্ত্রী তো সেট করেছেন তার ভিশন 2021 রূপকল্প 2021, আরেকটি রূপকল্প ঘোষিত হতে যাচ্ছে 2041 সালের মধ্যে বাংলাদেশ হবে উন্নত দেশ, এবং এটা বাংলাদেশ পারবে। কারণ বাংলাদেশের যে এখন মানে অগ্রগতি, আমাদের বিস্ময়কর উত্থান, আমাদের যে উত্থান পৃথিবীর যে কোনো দেশে গেলে মানুষ বলবে যে বিস্ময়কর উত্থান বাংলাদেশে। আমি কেনিয়াতে গিয়েছিলাম, তার বাণিজ্য মন্ত্রীর সাথে আমার যখন বৈঠক হয়, কেনিয়ার রপ্তানি $6 বিলিয়ন, কিন্তু তারা স্বল্প উন্নত দেশ না, তারা উন্নতশীল দেশ। উন্নতশীল দেশের রপ্তানি 6 বিলিয়ন, আর আমরা স্বল্প উন্নত দেশ, আমাদের রপ্তানি 34 বিলিয়নের বেশি, আগামী বছর করব 37। 2021 সালে তৈরি পোশাক থেকে আমাদের রপ্তানি আয় হবে $50 বিলিয়ন। এই হলো বাংলাদেশ। এই বাংলাদেশেরই স্বপ্ন দেখেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু মুজিব, এবং আজকে সে বঙ্গবন্ধু কন্যা, সে বঙ্গবন্ধুর স্বপ্নই পূরণ করতে এগিয়ে চলেছে। আমরা একজন দর্শক ফোন নিয়ে একটা বিরতিতে যাব, আমি ওই জায়গায় সেটাই বলছিলাম। মাননীয় মন্ত্রী, আপনি অনেক পরিষ্কার করে সুন্দর করে বললেন ওই চীনের টাকা চীনে নেওয়ার ব্যাপার, এই বাক্যটির মধ্যে একটু দোতনা আছে। যাই হোক, একজন দর্শক আছেন ফোনে। দর্শক, আপনি আপনার প্রশ্ন করবেন নাম বলে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি খসরু বলছিলাম পিরোজপুরের কাউখালী থেকে। জি, যে মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আমার প্রশ্ন, যে চীন আমাদের দেশে এত বড় পরিমাণের অর্থ দিল এবং অর্থ বিনিয়োগ করলেন, আমরা একটু পিছনে ফিরে বলতে চাই, বিগত দিনে আমরা দেখেছি বিদেশিরা আমাদের দেশে যে আর্থিক সহায়তাগুলো দিয়েছে, সেই টাকাগুলো কিন্তু সঠিকভাবে সেই প্রকল্পের অধীনে, সেই প্রকল্পের নিমিত্তে কিন্তু সঠিকভাবে ব্যবহৃত হয়নি বলে আমার কাছে কিছু কিছু ক্ষেত্রে প্রতিবন হয়। একজন বাণিজ্য মন্ত্রী হিসেবে মধ্যম আয়ের দেশ পরিণত হচ্ছে বা হতে যাচ্ছে, এজন্য আমরা জাতি হিসাবে, একজন দর্শক হিসেবে নিজেকে গৌরবান্বিত মনে করি। বাণিজ্য মন্ত্রী হিসেবে আপনি এই বরাদ্দ, এই টাকা আমাদের দেশের উন্নয়নে কিভাবে আপনি ব্যয় করবেন, কিভাবে কাজে লাগাবেন? অনেক ধন্যবাদ। আমরা বিরতির পরে আপনার এই প্রশ্নের উত্তর শুনবো। একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি। নিউজ আওয়ার এক্সট্রা দেখছেন, শনিবারের আয়োজন সাধারণের প্রশ্ন নিয়ে। সঙ্গে আছেন বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ। দর্শক, আপনারা জানেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং 24 ঘন্টার সফর শেষ করেছেন বাংলাদেশে। ঠিক 24 ঘন্টা নয়, 22 ঘন্টা থেকেছেন তিনি, এবং যাওয়ার সময় সকালবেলা জাতীয় স্মৃতিসৌধে তার শ্রদ্ধা জানিয়ে গেছেন মাননীয় বাণিজ্যমন্ত্রী। এতক্ষণ তার আলোচনায় যেই কথাটি বলেছিলেন যে চীনের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য সম্পর্কটা, সেটা বাস্তবতা, এবং তার বাইরে যে একটুখানি রাজনৈতিকভাবে যে এক ধরনের ভালোবাসা আস্থার জায়গায় একটুখানি দূরত্ব ছিল, সেটুকু মোটামুটি কবর হয়ে গেছে অন্তত এই সফরের মাধ্যমে। বাংলাদেশের কূটনীতি বা বাংলাদেশের রাষ্ট্রপ্রধানের যে স্টেটসম্যানশিপের কথা, সেটাও বাণিজ্যমন্ত্রী খুব সুন্দর করে উল্লেখ করেছেন। বিরতিতে যাবার আগে আমাদের একজন দর্শক প্রশ্ন করেছিলেন যে চীনের কাছ থেকে আমরা যেই সাহায্য নিচ্ছি বা যেসব চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যে বিলিয়ন বিলিয়ন ডলারের যে প্রশ্ন উঠেছে, সেগুলোর আমরা কোথায় কোথায় খরচ করব, মাননীয় বাণিজ্যমন্ত্রী হিসেবে তিনি উত্তর দেবেন। একটা খুব মজার আলোচনা আছে যে আপনার সোশ্যাল মিডিয়াতে, একটু হালকা চালের, তাও আমি একটু বলি, একটু মজার। আপনি বলছিলেন যে সক্ষমতার কথা, মানে চীনের যে সক্ষমতা, তারা তো অনেক দিন ধরে এটাকে অর্জন করেছে। আবার সক্ষমতার পাশাপাশি চীনের একটা সমালোচনাও আছে যে খুব বেশি টেকে না, মানে এই জন্য সম্পর্ক নিয়ে যখন আমরা কথা বলছি, সোশ্যাল মিডিয়া বলছে যে এটা চীনা সম্পর্ক মানে ডিউরেবল না, মানে এটার টেকসই না, চীনা জিনিস বেশি দিন যায় না, চায়না বেশি দিন যায় না, ওরকম একটা
মজার একটা কথা আলোচনা হচ্ছিল। সুতরাং এই জায়গা থেকেও আমাদের দক্ষতা আমরা কতটুকু রাখতে পারবো সেটা নিশ্চয়ই আপনি সেই প্রশ্নের জবাব দেবেন। আমাদের দর্শকের প্রশ্নটা যদি শুনি। দর্শক যে প্রশ্ন করেছে, আসলে যেমন আমাদের পদ্মা ব্রিজ দেখেন, বিশ্বব্যাংক আমাদেরকে অর্থায়ন করার কথা ছিল, তারা অর্থায়ন করে নাই। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেদিনই জাতীয় সংসদের ফ্লোরে দাঁড়িয়ে তিনি বলেছিলেন যে আমরা নিজের অর্থায়ন করব এবং আমরা নিজের অর্থায়ন আমরা করছি। সেখানে কনস্ট্রাকশন যে কাজ বা ইত্যাদি অনেকগুলো চীনা কোম্পানি সেখানে করে। এখানে তো বিশ্বব্যাংক যে কারণ দেখিয়ে মানে কোনো মানে কি ওই যে একটা দুর্নীতির চিন্তা করেছিলেন, কিন্তু সেটা এখন টিকে নেই। এখন বিশ্বব্যাংক তো আমাদের বাংলাদেশের বিভিন্ন ব্রিজে তারা টাকা পয়সা দিতে চায়, যে বিশ্বব্যাংক এখন আমাদের বাংলাদেশকে বিভিন্ন সাহায্য করতে চায়। যে বিশ্বব্যাংক তো বলতেছে বাংলাদেশের অগ্রগতি বিস্ময়কর। একটা দেশ আবার বিশ্বব্যাংকের প্রধান আগামীকাল আসছেন, পরশু আমার সাথে তার মিটিং হবে, দেখা হবে বা ইত্যাদি। সুতরাং আজকের বাংলাদেশ আর স্বাধীনতার পরের বাংলাদেশ বা আজকের বাংলাদেশ বা ৯৬ আগের যে বাংলাদেশ, আজকের বাংলাদেশ, 10 বছর আগের বাংলাদেশ, এই যে গত ৫ এবং ৩ প্রায় ৮ বছর আমরা এই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব, ৮ বছর একটু কম হবে, আমরা কাছাকাছি। কোথায় নিয়ে গেছি আমরা? বিএনপি রেখে গিয়েছিল আমাদের এক্সপোর্ট $10 বিলিয়ন, আমরা সেটা করেছি এখন ৩৪ বিলিয়নের বেশি। এবং আমাদের যখন আগামী বছর হবে ৩৭ বিলিয়ন, তার পরের বছর হবে ৪০ বিলিয়ন, এবং আমরা ২০২১ সালে টার্গেট করেছি ৬০ বিলিয়ন। এই হলো এক্সপোর্ট। বিএনপি আমাদেরকে রেখে গিয়েছিল রিজার্ভ $4 বিলিয়ন, সেই রিজার্ভ এখন ৩১ বিলিয়নের বেশি। রিমিটেন্স ছিল $6 বিলিয়ন, সেটা এখন ১৫ বিলিয়নের বেশি। অর্থাৎ সব দিক থেকেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আমি আজকে একটা চ্যানেলে একটা প্রোগ্রামে বলেছিলাম যে আমরা বাংলাদেশ গরিব দেশ না। আমরা অনেক সময় বলি না বাংলাদেশের মানুষ গরিব, বাংলার মানুষ গরিব না। বাংলাদেশের গ্রামীণ অর্থনীতির কথা কৌশিক বসু বলে গেছেন। তিনি বাংলাদেশের সফরে এসে গত ডিসেম্বরে তিনি গ্রামে গিয়ে গ্রামীণ মানুষের সাথে কথা বলে অর্থনৈতিক অবস্থা দেখে তিনি অভিভূত হয়ে বলেছেন যে বাংলাদেশের গ্রামীণ অর্থনীতি বিশ্বের অন্যান্য দেশের জন্য অনুসরণীয়, অনুকরণীয়। এই হলো বাংলাদেশ। আগে যেই বাংলাদেশে সনের ঘর ছিল, নারার ঘর ছিল, কুড়ে ঘর বলতো যাকে, আজকে নাই। সেগুলো এখন মিউজিয়ামে। আজকে শুধু টিনের ঘর না, আজকে পাকা, ঘরে ঘরে টেলিভিশন, হাতে টেলিফোন। সেই বাংলাদেশ, এই বাংলাদেশের স্বপ্নিত জাতির পিতা দেখে গিয়েছিলেন। সুতরাং আজকে তিনি যে কথাটা বলেছেন যে এর কোনো মানে সঠিক উত্তর যদি দিতে হয় তাহলে দেব যে আমরা আমাদের উপর নির্ভর করে সততার সাথে যত্নবান হয়ে অত্যন্ত দেশপ্রেমিক হয়ে দেশকে ভালোবেসে এই প্রজেক্টগুলি আমাদের কার্যকর করতে হবে। আর তুমি যে আরেকটা কথা বলেছো সেটা হলো যে চীন আসে আবার চলে যায় না। এখনকার এই বন্ধুত্ব, সেই চীন প্রত্যেক দেশেরই এখন পরিবর্তন হয়েছে। সেই চীন, এই চীন এখন না 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 পৃথিবীর সম্পর্কটা তো যার যার স্বার্থ নিয়ে হয়। আমার স্বার্থ আমার টাকার দরকার, তাদের স্বার্থ তাদের বিনিয়োগের দরকার। আজকে আমরা আনোয়ারা থানার একটা এলাকাকে আমরা স্পেশাল ইকোনমিক জোন হিসেবে চিহ্নিত করে চীনের বিনিয়োগকারীদের জন্য বরাদ্দ করার সিদ্ধান্ত নিয়েছে। এখানে চীনা ব্যবসায়ীরা এখানে সে বিনিয়োগ করবে। এই যে কালকে হোটেল সোনারগাঁয়ে যে 15টি কোম্পানির সাথে আমাদের 15টি কোম্পানির যে চুক্তি হয়েছে, $13.6 বিলিয়ন, অর্থাৎ $1360 কোটি চুক্তি। এবং এই চুক্তিগুলিতে কয়লাভিত্তিক পাওয়ার প্ল্যান্ট হবে, এই চুক্তিগুলিতে সোলার পাওয়ার প্ল্যান্ট হবে, তারপরে আরও অনেকগুলো জিনিস আমরা এখানে কালকে আমি নিজে প্রধান অতিথি হিসেবে ছিলাম। এগুলি যদি বাস্তবায়ন করতে পারি দেশ কোথায় এগিয়ে যাবে। প্রত্যেক দেশ আজকে তার অগ্রগতি নিয়ে ভাবছে। আমি পৃথিবীর বহু দেশ আমি সফর করেছি, জাতির পিতার সাথে করেছি। বাণিজ্য মন্ত্রী হিসেবে আমি স্বল্পোন্নত দেশগুলির মুখপাত্র ছিলাম, কোঅর্ডিনেটর ছিলাম, স্পোক্সম্যান ছিলাম। সেই যে পৃথিবীর সমস্ত দেশের, এই যে আমি গত এই যে 3 তারিখে আমি ইটালির রাজধানী রোমে FAO-র মিটিং হয়েছিল, মানে ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশনের মিটিংয়ে আমাকে করেছে চেয়ারপারসন। ওখানে 21টা দেশের বাণিজ্য মন্ত্রী এসেছিল, বাট দে মেড মি দ্য চেয়ারম্যান অফ দি এন্টায়ার কনফারেন্স। এবং আমি 4টা সেশন আমি সেখানে সভাপতিত্ব করেছি। এই যে বিরল সম্মান বাংলাদেশ কেন? একটা হলো অভিজ্ঞতা, আর একটা হলো বাংলাদেশের বর্তমানে আন্তর্জাতিক বিশ্বে
তার সুনাম মর্যাদা সেই কারণে তো অনেক ছিল এবং প্রত্যেকে বাংলাদেশের হাইলি অ্যাপ্রিসিয়েট করেছে, প্রশংসা করেছে। সুতরাং বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে, কোনো কিছুতে আর ভবিষ্যতে বাংলাদেশের পথে বাধা হয়ে দাঁড়াবে না। আর বাংলাদেশের সক্ষমতা এখন অনেক বৃদ্ধি পেয়েছে। আমাদের সঙ্গে ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক মোয়াজ্জেম হোসেন আছেন টেলিফোনে, তিনি আপনার সঙ্গে একটু কথা বলবেন। হ্যালো, আসসালামু আলাইকুম মোয়াজ্জেম ভাই, আপনি আপনার প্রশ্ন করেন। মাননীয় মন্ত্রী, আপনাকেও ধন্যবাদ। অ্যাকচুয়ালি আমি বিশ্ব চায়নার সাথে যে কোঅপারেশন এগ্রিমেন্ট গুলি হয়েছে, যে মেমোরেন্ডাম আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, এগুলি সবগুলি আমি দেখেছি এবং এটাতে একটা প্রোঅ্যাক্টিভ ইন্ডিকেশন পাওয়া যায়। এবং আমার মনে হয় বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপটা বা কোঅপারেশন এরিয়াস গুলি শুধু সীমাবদ্ধ বাংলাদেশ চায়নার ভিতরে থাকবে না, এটা সুফল কিন্তু এই অঞ্চলের প্রত্যেকটা দেশও পাবে। অ্যাকচুয়ালি আমি শুধু একটা প্রশ্ন আপনাকে করবো, সে প্রশ্ন হচ্ছে এফটিএ এর কথাটা, চায়নার সাথে বাংলাদেশের এফটিএ হওয়া ভালো। আমি মনে হয় বাংলাদেশের সাপ্লাই সাইড কনস্ট্রেন্টসরা আমাদের প্রোডাকশন ক্যাপাসিটিটা এনহ্যান্স যদি না করতে পারি, আমার মনে হয় যতই এফটিএ করা হোক না কেন আমাদের বাস্কেট এক্সপোর্ট বাস্কেটটা বোধহয় ওয়াইডেন হবে না। আমার মনে হয় আপনি এই ব্যাপারে সম্পূর্ণ একমত হবেন। আমাদের মেইন থ্রাস্ট হওয়া উচিত এখন ইনভেস্টমেন্টের উপরে এবং ইনভেস্টমেন্টের সাথে ট্রেড যেটা জেনারেট করে সেদিকে। এখানে আপনার মন্তব্যটা আমি শুনতে চাই। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ মোয়াজ্জেম হোসেন। আসলে উনি ওনার কথার মধ্যে কিন্তু উত্তর হয়ে যায়, উনি সঠিকভাবে কিন্তু ধরেছেন। আমরা বাংলাদেশ আজ পর্যন্ত কোনো দেশের সাথে এফটিএ করি নাই এবং সেটার ব্যাপারে অনেক বেশি শেকি আপনি বলেছেন, আমরা অনেক যত্নবান। কারণ হলো যে আমরা তো এমনিতেই শুল্কমুক্ত মার্কেট অ্যাক্সেস পাওয়ার কথা, আমাদেরকে ইউরোপিয়ান অস্ত্র ছাড়া সব কিছুতে দিয়েছে। অস্ট্রেলিয়া 100% দিয়েছে, নিউজিল্যান্ড 100% দিয়েছে, জাপান শুধু হ্যান্ড গ্লোভস এবং অস্ত্র, এই দুটো আইটেম ছাড়া সব কিছু আমরা জাপানে আমরা রপ্তানি করতে পারি। চিলি আমাদেরকে 100% ডিউটি ফ্রি মার্কেট অ্যাক্সেস দিয়েছে। সুতরাং আমরা গ্রেট ব্রিটেনে আমরা ইউরোপিয়ান ইউনিয়ন থাকতে আমরা যেমন পেতাম, এখনও আমরা পাবো। সেই জন্য আমরা এফটিএটা করার ব্যাপারে তত আগ্রহী নই, কারণ আমাদেরকে আর তাছাড়া ধরেন মালয়েশিয়ার যে কমার্স মিনিস্টার, তার নাম হলো মোস্তফা মোহাম্মদ, আমার বন্ধু, তিনি বারবার সেদিনও হাইকমিশন আমার অফিসে গিয়েছিলেন, তারা আমাদের সাথে এফটিএ করতে চায়। তাদের রপ্তানি বাংলাদেশে $2 বিলিয়ন, আর আমাদের রপ্তানি হচ্ছে কয়েকশো মিলিয়ন ডলার। তো আমরা যদি সাথে এফটিএ করি, তারা লাভবান হবে। আমি যে খুব একটা লাভবান হবে তা না, সে সাপ্লাই সাইড কনস্ট্রেন্টের কথা যে বলেছে কারেক্টলি বলেছে। সুতরাং আমরা চীনের কাছে এইটা হবে ফিজিবিলিটি স্টাডি, এটা যে হয়ে যাবে তার কোনো কথা না। ফিজিবিলিটি স্টাডি করে যদি আমরা দেখি যে এফটিএ করলে আমরা ক্ষতিগ্রস্ত হব, লাভবান হব না, আমরা তো সেটা করবো না। এখন এটা হবে ফিজিবিলিটি স্টাডি, এবং আমরা বরং তাদের কাছে চাইব, কারণ গতকালকে মাননীয় প্রধানমন্ত্রী তার বক্তব্যে দ্বিপাক্ষিক আলোচনায় উল্লেখ করেছেন, আমরা চীনের কাছে ডিউটি ফ্রি মার্কেট অ্যাক্সেস চাই এবং এই ব্যাপারে তারা হয়তো চিন্তা ভাবনা করবে। এইটা হলো আমাদের সাথে সুসম্পর্কের আরেকটা মানে দৃষ্টান্ত স্থাপিত হবে। সুতরাং যে শ্রীলঙ্কার সাথে আমরা করতে পারি, কারণ শ্রীলঙ্কায় আমাদের এক্সপোর্ট বেশি, তাদের এক্সপোর্ট টু বাংলাদেশ ইজ লেস। এই যে আমি যাচ্ছি 8 তারিখে, সেখানে 9 তারিখে আমার সাথে মিটিং হবে, শ্রীলঙ্কার প্রেসিডেন্টের সাথে দেখা হবে, সেখানে আমরা এফটিএর ব্যাপার এদের সাথে আমরা, সেই জন্য আমরা সাউথ আমেরিকার কান্ট্রিগুলির সাথে, যেমন ব্রাজিল, যেমন আর্জেন্টিনা, চিলি আমাদেরকে দিয়েছে, এইরকম দেশগুলির সাথে আমরা এফটিএ করতে রাজি আছি, কারণ তারা আমাদের এখানে এক্সপোর্ট করতে পারে না, বাট আমরা আমাদের প্রোডাক্ট ওখানে আমরা এক্সপোর্ট করতে পারবো। এই দেশগুলির সাথে আমাদের এফটিএ করা উচিত হবে। সুতরাং চীনের সাথে এফটিএ করার আগে আমাদেরকে সচেতন হতে হবে, যত্নবান হতে হবে এবং একটা সঠিক সিদ্ধান্তে আমাদের উপনীত হবে। শুধু ফিজিবিলিটি স্টাডি হবে। এই জনাব মোয়াজ্জেম সঠিকভাবে ধরেছেন এবং আমি তার সাথে একমত। আমরা আরেকটি বিষয় যে কালকে যে 26টি চুক্তি বা 26-27 এরকম সংখ্যা নিয়ে একরকমের একটু ইয়ে আছে, যে 26 নাকি 27, এবং সেখানে আপনি উল্লেখযোগ্য কোনটাকে বলবেন? আমরা তো বিদ্যুৎ সেক্টরের চুক্তিগুলোর কথা আমরা জানলাম, এর বাইরে আর আমাদের বিদ্যুৎ সেক্টর, আমাদের যে টার্গেট 2021 সালে আমরা 24,000 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র আমরা মানে উৎপাদন করতে আমরা প্রচেষ্টা চালাবো। আজকে আমি দেখেছি গুগলে যে পাকিস্তানের এই মুহূর্তে 15,000 মেগাওয়াট ক্যাপাসিটি, বাংলাদেশেরও 15,000 মেগাওয়াট ক্যাপাসিটি। আমি আপনার মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই, একসময় পাকিস্তান আমলে আমাদের দেশের মা বোনেরা ভাইয়েরা বলতো আমাদের দেশের আরেকটি অংশ আছে পশ্চিম পাকিস্তান, সে দেশের মানুষ ভালো আছে, সুখে আছে ইত্যাদি। আর আমরা আমাদের বঙ্গবন্ধু জাতির পিতা বক্তৃতা বলতেন, আমরা বঞ্চিত, আমরা লাঞ্ছিত, আমরা বঞ্চিত,
এবং আমাদেরকে তারা ক্ষুধার্ত করে রেখেছে, আমাদেরকে তারা শোষণ করে। এই বঙ্গবন্ধু এই বক্তৃতা বাংলার মানুষকে একই মোহনায় দাঁড় করিয়েছিলেন। অমর্ত্য সেনের ভাষায় নোবেল লরেট আজকে বাংলাদেশ অর্থনৈতিক এবং সামাজিক সকল ক্ষেত্রে পাকিস্তান থেকে এগিয়ে, এমনকি কোনো কোনো ক্ষেত্রে আমরা ভারত থেকে এগিয়ে। আপনি লক্ষ্য করেন মানে আমরা আসলে পাকিস্তানের সঙ্গে তুলনীয় না, হতে চাই না। তুলনীয় না, আমি বলছি একটা উদাহরণ দিতে, হয়তো একটা উদাহরণ দিচ্ছি কোথায় আমরা তারা। আমার সাথে পাকিস্তানের বাণিজ্য মন্ত্রী খুররম, তার সাথে দেখা হয়েছিল নাইরোবি, কেনিয়ার রাজধানী। তাদের এক্সপোর্ট 19 বিলিয়ন, তাদের রিজার্ভ, তাদের এক্সপোর্ট 21 বিলিয়ন, রিজার্ভ 19 বিলিয়ন, রিমিটেন্স 14 বিলিয়ন। আমাদের এক্সপোর্ট 34 বিলিয়ন, রিজার্ভ 31 বিলিয়ন, রিমিটেন্স প্রায় 15 বিলিয়নের বেশি। সুতরাং সকল ক্ষেত্রে আমরা এগিয়ে। 1, 2, গড় আয়ু পাকিস্তান ইন্ডিয়ার থেকে আমাদের বেশি, মাতৃমৃত্যুর হার পাকিস্তান ইন্ডিয়া থেকে আমাদের কম, শিশু মৃত্যুর হার পাকিস্তান ইন্ডিয়া থেকে আমাদের কম। সুতরাং যে বলেছেন নোবেল লরেট অমর্ত্য সেন, সকল ক্ষেত্রে আমরা পাকিস্তান থেকে কোনো। এখন যে প্রশ্নটা হচ্ছে যে বাংলাদেশের যে অগ্রগতি, এটা বিস্ময়কর এবং এটা এগিয়ে যাবে। যারা একসময় তুচ্ছ তাচ্ছিল্য করেছিল যে বাংলাদেশ ইজ নাথিং বাট এ বটমলেস বাস্কেট, আজকে তারা বলে দ্য রাইজ অফ বাংলাদেশ ইজ নাথিং বাট এ মিরাকল, তারাই। সুতরাং এই যে আজকে সেই 71-এর মুক্তিযুদ্ধে যারা আমাদের সত্যিকার অর্থে যে সরকারগুলি বিরোধিতা করেছিল, আজকে আমরা ধন্যবাদ জানাই যে চীনের প্রেসিডেন্ট সেই শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী বঙ্গবন্ধুর বাসভবনে যা লিখেছেন, এইটি হলো বাংলাদেশের সফলতা। মানুষ সেই দেশকেই সমর্থন করে যেই দেশ অর্থনৈতিকভাবে এগিয়ে যায়। আজকে গোল্ডম্যান স্যাক্স প্রজেক্ট করেছে বাংলাদেশ অ্যাজ ওয়ান অফ দি ফ্রন্টিয়ার 5। আজকে আমাদের মাল্টি ন্যাশনাল ব্যাংক একটা তারা প্রজেক্ট করছে যে বাংলাদেশ ইজ ওয়ান অফ দি নেক্সট ইমার্জিং 11। এটা হলো গোল্ডম্যান স্যাক্স। আর জেপি মর্গান প্রজেক্ট করেছে, জেপি মর্গান, উই আর ওয়ান অফ দি ফ্রন্টিয়ার 5। সুতরাং বিশ্ব ব্যাংক আজকে আমাদের জিডিপি ফর লাস্ট মেনি ইয়ার্স মোর দ্যান 6%। এইবার আমাদের 7.5% আমাদের জিডিপি হয়েছে, আগামীতে 7.2 হবে। আমরা 2021 সালে আমাদের জিডিপির গ্রোথ আমরা 8-এর বেশি আমরা নিয়ে যাবো। আমাদের যে মানে ওরকম একটা টার্গেট আমাদের মাননীয় প্রধানমন্ত্রী পরিকল্পনা মতো তিনি দেশ পরিচালনা করেন। আমাদের যেমন সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা যদি আমরা, যেটা 20 সালে শেষ হবে, এটা যদি আমরা বাস্তবায়ন করতে পারি। যেমন আমরা পঞ্চবার্ষিকী পরিকল্পনা 4টা পর্যন্ত করে গিয়েছিলাম বা 5টা পর্যন্ত। বিএনপি ক্ষমতা আসলো, বন্ধ করে দিল। আবার আমরা নয় ক্ষমতা এসে আমরা সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা করেছি, এখন ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা করেছি, এখন সপ্তম। তার মধ্যে আমাদের টার্গেট নির্ধারণ করা। এই টার্গেট যদি আমরা পূরণ করতে পারি, বাংলাদেশে কোথায় যাবে আজকে এখানে বসে আমি ভাবতে পারি। তার মানে আপনি মানুষের কথা বলেছেন, বাংলাদেশের মানুষ এবং এই যে রেজিলেন্স আছে বাংলাদেশের মানুষ যে কোনো জায়গায় যে একেবারে ঘুরে দাঁড়ানোর এবং কাজ করার একটা অসীম শক্তি, এবং আমরা বীরের জাতি। তার সঙ্গে তো নিশ্চয়ই লিডারশিপ ম্যাটার্স, এবং এই লিডারশিপকেও তো আপনি অ্যাপ্রিসিয়েট করছেন এবং দূরদর্শিতার কথা বলছেন, সেটা নিয়েও আমরা একটু কথা বলবো। আমরা ঠিক লিডারশিপে থাকতে চাই না। আমরা যে জায়গায় পৌঁছেছি, বাংলাদেশের নেতৃত্ব যে স্টেটসম্যানশিপের কথা যেটা বলে, সেই জায়গায়ও অনেক গোটা বিশ্বে প্রশংসিত হচ্ছে। ডেমোক্রেসি নিয়ে নানান সময় নানান দিক থেকে আমাদের পরামর্শ দেওয়া হয়, অনেক জায়গা থেকে প্রশ্ন তোলা হয়, যার যার কনভেনিয়েন্স অনুযায়ী। এখন আসলে বাণিজ্য এবং বাংলাদেশের অগ্রগতি যেই জায়গায় গেছে, সেখানে খুব একটা আজকাল চারিদিক থেকে ভালো ডেমোক্রেসি কি খারাপ ডেমোক্রেসি সেই কথাও শোনা যাচ্ছে না। যাই হোক, আমরা সেসব বিষয় নিয়ে মাননীয় বাণিজ্য মন্ত্রীর কাছ থেকে শুনবো, কারণ তিনি বাণিজ্য মন্ত্রীর পদটিতে আছেন, কিন্তু তিনি একজন রাজনীতিবিদ এবং তিনি রাজনীতির তোফাইল হিসেবেই পরিচিত হতে চান, ভালোবাসেন, নিজেকে পরিচয় দেন। রাজনীতি নিয়েও, বাংলাদেশে চলমান রাজনীতি নিয়েও কথা শুনবো একটা ছোট্ট বিরতির পর। নিউজ আওয়ার এক্সট্রা দেখছেন, শনিবারের আয়োজন সাধারণের প্রশ্ন নিয়ে। আমাদের সঙ্গে আছেন মাননীয় বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ। আমরা কথা বলছি চীন বাংলাদেশ সম্পর্ক, শিরোনাম রেখেছি
চেনা সম্পর্কে চীন। অনেক বিষয় নিয়ে কথা হয়েছে, আমরা রাজনীতি তোফায়েলের সঙ্গে এখন কথা বলবো রাজনীতি নিয়ে। এখন আমরা দেখছি যে এই আওয়ামী লীগের টাউন্সিল নিয়েও অনেক ব্যস্ত আপনি। একদিকে বিশ্ব ব্যাংকের প্রধান আসছেন, চীনা প্রেসিডেন্ট সফর করে গেলেন, মাননীয় প্রধানমন্ত্রী যাচ্ছেন ব্রিক্সের মিটিংয়ের, তিনি বিশেষ অতিথি হয়ে যাচ্ছেন, এবং চারিদিকে একটা খুব ব্যস্ততা টালমাটাল, তার মধ্যে রাজনীতিটাও সামাল দিতে হচ্ছে। আপনি বলছেন যে লিডারশিপ ম্যাটার্স, লিডারশিপ তো অবশ্যই। ভবিষ্যতে এই রাজনীতির লিডারশিপটাকে একটু যাতে নাকি প্রশ্নবিদ্ধ না হয় এবং এটার যে ধারাবাহিকতা থাকে, সেটার জন্য আপনার প্রস্তুতি, আপনার দলের প্রস্তুতি এবং ভবিষ্যৎ নেতৃত্বের প্রস্তুতি নিয়ে আপনারা নতুন কোনো স্ট্র্যাটেজিতে গেছেন কিনা, মানে নতুন কৌশলগত অবস্থান আছে কিনা আওয়ামী লীগের? আসলে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা একজন ভিশনারি নেতা, মানে তিনি স্বপ্ন দেখেন এবং সেই স্বপ্ন তিনি পূরণ করেন এবং বাস্তবে সেটাকে নিয়ে যান। যেমন ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন, আজকে এটা স্বপ্ন না, আজকে এটা রিয়েলিটি, আজকে এটা বাস্তব। আমি একটা কথা বলি, শেখ হাসিনার হাতে যদি আমরা আওয়ামী লীগের পতাকা তুলে না দিতাম, আমিও তো দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের ছাত্রলীগ থেকে শুরু করে আওয়ামী লীগের সাথে জড়িত। ছাত্র জীবনে সেই বঙ্গবন্ধুর সাহচর্য, আদর, স্নেহ, ভালোবাসা অনেক কিছু পেয়ে জীবনকে ধন্য করেছি। কিন্তু আমার বলতে কোনো দ্বিধা নাই যে শেখ হাসিনার হাতে যদি আমরা আওয়ামী লীগের পতাকা তুলে না দিতাম, আজকে বাংলাদেশেরই উন্নতি হতো না। তিনি বঙ্গবন্ধুর হত্যার বিচার করেছেন, তিনি যুদ্ধ অপরাধীদের বিচার করেছেন এবং এখনও বিচার চলছে। এটা শেখ হাসিনা ছাড়া, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া এটা সম্ভবপর হতো না। এবং তিনি আজকে দেশকে অগ্রগতির পথে নিয়ে গেছেন। আজকে শেখ হাসিনাকে কিন্তু, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কিন্তু শুধু বাংলাদেশের নেতা বলে না, আন্তর্জাতিক বিশ্বেও তিনি একজন মর্যাদাশালী নেতা। যেমন গ্রুপ G7 বৈঠক হয়েছে, সেখানে তাকে বিশেষ আমন্ত্রণে নিয়ে সেখানে তিনি বক্তৃতা করেছেন এবং সকলে, সেই কানাডার যে প্রধানমন্ত্রী মিস্টার ট্রুডো, তার পিতাকে সাথে আমার জীবনে দেখা হয়েছিল, সে কমনওয়েলথ কনফারেন্সে 1973 ইন ওয়াটওয়া, তখন যে ছোট, কিন্তু আমি বঙ্গবন্ধুর পলিটিক্যাল সেক্রেটারি হিসেবে সেই ওয়াটওয়া গিয়েছিলাম কমনওয়েলথ কনফারেন্সে। সেখানে অনেক নেতা এসেছিলেন পৃথিবীর, সেই শ্রীমতী ইন্দিরা গান্ধী, এডওয়ার্ড হিথ, তারপর অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী হুইটলাম, সেই সিঙ্গাপুরের যে রাষ্ট্রনায়ক সেই সহ সেই কেনেথ কাউন্ডা, অর্থাৎ পৃথিবীর সব নাম আমি জানি, মুখস্থ আছে আমার। কিন্তু তিনি আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব। এখন শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী, তিনি সে আউটরিচ সম্মেলনে যোগদান করেছেন জাপান। তিনি কিন্তু তার কাছে বাংলাদেশের অগ্রগতির ইতিহাস সেখানকার রাষ্ট্রনায়করা জানতে চেয়েছে। তিনি এসে গেলেন সৌদি আরব, রাজকীয় সম্মানে তাকে সম্মানিত করা হয়েছে এবং সেই সৌদি বাদশার স্পেশাল প্লেনে করে তিনি মক্কা শরীফ থেকে মদিনা শরীফ গিয়েছেন। অর্থাৎ পৃথিবীর যেখানে, এই যে তিনি আগামীকাল যাবেন যে ভারতে, সেখানে তিনি যাচ্ছেন বিমস্টেক মিটিংয়ে যোগদান করার জন্য। ভারতের প্রধানমন্ত্রী গভীর আগ্রহের সাথে অপেক্ষা করছেন তার সাথে বৈঠক করার জন্য। অর্থাৎ আবার দেখেন সার্ক সম্বন্ধে আমাদের প্রধানমন্ত্রী কি সুন্দর কথা বলেছেন যে সার্ক থাকবে, বিরোধও থাকবে, আবার আমরা সার্কের মানে সদস্য থাকবো, আমরা একসাথে কাজ করব। এই যে পররাষ্ট্রনীতি, অর্থাৎ একজন রাষ্ট্রনায়ক হিসেবে তিনি আজকে এখন আর শুধু বাংলাদেশের নেতা নন, এখন আওয়ামী লীগের সম্মেলন হবে। আওয়ামী লীগ একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল এবং আওয়ামী লীগ অতীতের যে কোনো সময় থেকে এখন শক্তিশালী। হ্যাঁ, আমাদের কোনো ভুল থাকতে পারে, ত্রুটি থাকতে পারে, হতে পারে মেবি, বাট প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি দেশকে ভালোবাসেন। তিনিই তো বলেছিলেন সেই 96-তে ক্ষমতা এসে, যে আমাদের যখন গ্যাস রপ্তানির প্রশ্ন উঠেছিল, আমার দেশের চাহিদা পূরণ করে উদ্বৃত্ত থাকলে আমি রপ্তানি করবো। দেখেন কত বিচক্ষণ, যদি আমরা রপ্তানির সিদ্ধান্ত নিতাম, আমার দেশেরই তো গ্যাসের এখন সেই সমস্যা রয়েছে। সুতরাং তিনি দেশকে ভালোবাসেন, মানুষকে ভালোবাসেন, গরিবকে ভালোবাসেন। আমার প্রশ্নটা এখানে যে এই যে নেতার কথা বললেন, যে নেতা এখন শুধু বাংলাদেশের নেতা না, গোটা বিশ্বে তার একটা অবস্থান তৈরি হয়েছে এবং এটা তার ক্যারিশমা বলেন, তার সততা এবং তার আত্মত্যাগের মাধ্যমে হয়েছেন। আসলে আমরা রাজনীতি বলতে তো এটাই বুঝি এবং রাজনীতিক বলতেও আমরা এটাই বুঝি। সুতরাং ভবিষ্যতে রাজনীতি যারা করছে, আপনাদের দলের মাধ্যমে যারা করছে, নেতার এই ক্যারিশমাটা বা তার যে আত্মত্যাগ এবং যে লিডারশিপ কোয়ালিটিটা, সেটা কি আসলে অনুসরিত? আমি কোনো নেগেটিভ কথা বলি না, আমি পজিটিভ কথা বলবো। আমাদের অনুসরণ করা উচিত, অনুকরণ করা উচিত
জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শ হলো আমাদের আদর্শ। জি। সেই আদর্শ বাস্তবায়নের কারিগর হলেন এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি এটার এখন এই বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে তিনি দায়িত্ব নিয়েছেন। তার মাধ্যমে আমরা, বঙ্গবন্ধু বলতেন, আমরা পৃথিবীর বিভিন্ন জায়গায় যে, আমিও বক্তৃতা বলি যে আওয়ার কান্ট্রি ইজ ভেরি বিউটিফুল। আবার বাংলা যখন বলি যে আমাদের বাংলাদেশ রূপসী বাংলাদেশ। বঙ্গবন্ধুর স্বপ্ন দেখেছিলেন। তিনি যখন লন্ডনে আসলেন 8ই জানুয়ারি পাকিস্তান কারাগার থেকে মুক্তি লাভ করে, বিদেশি সাংবাদিকদের জিজ্ঞেস করেছিলেন আপনি কোথায় যেতে চান? বঙ্গবন্ধু উত্তর দেন, কেন? আমি আমার স্বপ্নের স্বাধীন বাংলাদেশে ফিরে যাব, যে বাংলার স্বপ্ন আমি দেখেছিলাম সেই আমার স্বাধীন বাংলাদেশে আমি যাব। সাংবাদিকরা বলেছিলেন ওই বাংলাদেশ এখন বিধ্বস্ত, কিছুই নাই। উত্তর দিয়েছিলেন দৃঢ়তার সাথে, আমি ফিরে যাব, দায়িত্ব নেব, এই বিধ্বস্ত বাংলাদেশকেই আমি একদিন সুজলা সুফলা শস্য শ্যামলা সোনার বাংলায় রূপান্তরিত করব। কিন্তু তিনি করে যেতে পারেন নাই। ঘাতকের নির্মল বুলেটে তাকে হত্যা করা হয়েছে সপরিবারে। বেঁচে থাকা কন্যা 2জন, তার মধ্যে জ্যেষ্ঠ কন্যার হাতে আমরা পতাকা তুলে দিয়েছি। তিনি আজকে সব কিছু ত্যাগ করে, তাকে 21 আগস্ট হত্যা করার চেষ্টা করা হয়েছে, তাকে বহুবার হত্যা করার চেষ্টা করে, কিন্তু তিনি তার পথ থেকে সরেন নেই। আপনারা লক্ষ্য করেন 2013 সালে বিএনপি খালেদা জিয়া দেশটাকে ধ্বংস করার জন্য কর্মসূচি নিয়েছিল, সফল হননি। 2014 সালে নির্বাচন বানচাল করার জন্য 24 জন পুলিশকে হত্যা করেছে, প্রিজাইডিং অফিসারকে হত্যা করেছে, ধ্বংসাত্মক কার্যকলাপে লিপ্ত হয়েছিল, ব্যর্থ হয়েছে, সফল হয় নাই। আবার 2015 সালে 93 দিন হরতাল এবং অবরোধের নামে, এখনো অবরোধ চলছে, এখনো কিন্তু প্রত্যাহার করে নাই, কিন্তু সফল বলেছে শেখ হাসিনার পথে না হলে আমি ঘরে ফিরে যাব না। তিনি ঘরে ফিরে গেছেন, সেই তিনি নিজেই ব্যর্থ হয়ে ঘরে ফিরে গেছেন, কিন্তু শেখ হাসিনা আল্লাহর রহমতে তিনি রাষ্ট্র পরিচালনা করছেন। দিস ইজ কল লিডারশিপ। এই যে কালকে আমার বলা উচিত না এখানে আসছি, তিনি যে দেখা করতে গেলেন চীনের প্রেসিডেন্টের সাথে, সব কথা শেষ কথা বললেন, সমস্ত বিশ্বের মানুষ, সমস্ত বাংলাদেশের মানুষ এই সফরটাকে একটা ঐতিহাসিক একটা সফর হিসেবে চিহ্নিত করেছে। দুই দেশের একটা যুগান্তকারী সিদ্ধান্ত হয়েছে, নতুন পথের সূচনা হয়েছে। কিন্তু তিনি বললেন যে বাংলাদেশে কোনো গণতন্ত্রের মানে শূন্যতা, এইটা একজন রাষ্ট্রনায়ক বাংলাদেশে এসেছেন তার বলা উচিত, আর যদিও তারা কোনো মন্তব্য করে নাই। যাই হোক, সেই জন্য আমি বলছি যে আওয়ামী লীগের সম্মেলন হবে, সুন্দর মতো হবে এবং বাংলাদেশ এগিয়ে যাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাধ্যমেই বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ। জি, আঙ্গুরনাহার মন্টি আছেন অনেকক্ষণ ধরে ফোনে, তিনি আরো শুনছেন, আছে, আপনাকে একটা প্রশ্ন করতে চান। আঙ্গুরনাহার মন্টি, নিউজ 24। আলাইকুম, মাননীয় মন্ত্রীর কাছে আমি দুটো প্রশ্ন করতে চাই। একটি হচ্ছে যে বাণিজ্য বিনিয়োগ ক্ষেত্রে যে সদ্য সমাপ্ত চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সফরে কতগুলো চুক্তি ও এমইউ হয়েছে কোর বাণিজ্য বিনিয়োগ নিয়ে, সরকারি ক্ষেত্রে কতগুলো, সরকার টু সরকার, বেসরকারি ক্ষেত্রে কতটুকু? আরেকটি প্রশ্ন হচ্ছে, আমরা যে বলছি দুই পক্ষ থেকে বাংলাদেশ এবং চীন যে আমরা একটা কম্প্রিহেন্সিভ পার্টনারশিপ থেকে আমরা এখন একটা স্ট্র্যাটেজিক পার্টনারশিপের জায়গায় গিয়েছি। স্ট্র্যাটেজিক পার্টনারশিপের যে সংজ্ঞা, সেখানে আমরা কিন্তু ডিফেন্স থেকে শুরু করি ডেভেলপমেন্ট সব জায়গায় ওয়াইড রেঞ্জের যে রিলেশনশিপ বুঝি। আমাদের চীনের সঙ্গে সেক্ষেত্রে কি ধরনের রিলেশনশিপে গিয়েছি, এই বিষয়ে যদি একটু মাননীয় মন্ত্রী বিস্তারিত বলেন। অনেক ধন্যবাদ। আমরা বিরতির পরে আপনার এই প্রশ্নের উত্তর শুনবো। একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি। সাধারণের প্রশ্ন নিয়ে আমাদের নিউজ আওয়ার এক্সট্রার বিশেষ আয়োজন, সঙ্গে আছেন বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ। চেনা সম্পর্কে চীন আমাদের আজকের শিরোনাম। বিরতিতে যাবার আগে আঙ্গুরনাহার মন্ত্রীর দুটি প্রশ্নের উত্তর দেবেন মাননীয় মন্ত্রী, এবং তারপর আজকের সমাপনী বক্তব্য শুনবো তার কাছ থেকে। কতগুলো বাণিজ্য বিনিয়োগ নিয়ে কতগুলো চুক্তি হয়েছে, G2G কতগুলো এবং কতগুলো পাবলিক প্রাইভেট হয়েছে, সেটা একটু জানতে চাই। দুটো জায়গায় আমাদের চুক্তিগুলো হয়েছে। একটা হলো G2G, সেটা হলো প্রধানমন্ত্রীর কার্যালয়ে, সেখানে 26টি চুক্তি এবং সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। আর একটা হলো প্রাইভেট সেক্টর, আমাদের দেশের BCCI এবং ওদের দেশের যে BCCI কাউন্টার পার্ট, তাদের মধ্যে 15টা কোম্পানি, তাদের 15টা কোম্পানি, 20টার কথা ছিল, 5টার সাথে হয় নাই, 15টা কোম্পানি যারা চুক্তি করেছে
1360 কোটি ডলার, অর্থাৎ $13.6 বিলিয়ন। আর আমাদের ওইটা যদি আমরা ওইভাবে হিসাব করে বাইর করা যায় না, বাট ডেফিনেটলি অ্যারাউন্ড $20 বিলিয়ন। এই হলো আমাদের চুক্তি। এর মধ্যে আমরা একটা হলো আমরা ট্রেডিং পার্টনার হিসেবে আমরা আমাদের যে ভলিউম অফ ট্রেড আমরা বৃদ্ধি করতে চাই, আমাদের এক্সপোর্ট বৃদ্ধি করার জন্য আমরা একটা চুক্তি করেছি। সেটা আমরা স্টাডি করব, ফিজিবিলিটি হবে, এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ডিউটি ফ্রি, কোটা ফ্রি মার্কেট অ্যাক্সেস চীনের বাজারে চেয়েছে। সেটা যদি আমরা সুবিধাটা পাই, আমাদের ভলিউম অফ ট্রেড, ভলিউম এক্সপোর্ট হবে, কিন্তু আমরা চীনের কাছে পৌঁছতে পারবো না, কারণ আমাদের সুবিধার্থে আমরা অনেক কিছু চীন থেকে আমদানি করি। দিস নাম্বার 1। নাম্বার 2, আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি আমাদের ইনভেস্টমেন্টের উপরে। সেই ইনভেস্টমেন্ট করবে তারা, তাদের জন্য বরাদ্দকৃত স্পেশাল ইকোনমিক জোনে তারা তাদের দেশের কোম্পানিগুলি আজকে বাংলাদেশে তাদের ইন্ডাস্ট্রি রিলোকেট করতে চায়। যেমন তৈরি পোশাক, আজকে চীন কিন্তু আগ্রহ হারিয়ে ফেলেছে, তাদের কস্ট অফ প্রোডাকশন হায়ার দ্যান বাংলাদেশ। সুতরাং তারা তৈরি পোশাক খাতে যারা বিনিয়োগ করেছে, তারা এখানে স্পেশাল ইকোনমিক জোনে বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেছে। আমরা এইভাবে দুটা জায়গায়, একটা হলো ট্রেড আর একটা হলো বিনিয়োগ, এই দুটা জায়গায় আমরা সমানভাবে গুরুত্ব দিয়েছি, এবং দুইটাকে যদি আমরা সঠিকভাবে বাস্তবায়ন করতে পারি, আমাদের বাংলাদেশের কর্মসংস্থান বাড়বে, জিডিপির গ্রোথ বাড়বে, এবং আমাদের যে দারিদ্র্যের সীমারেখা, যারা অতি দারিদ্র্যের সংখ্যা 3% নিচে নেমে এনে আমরা আমাদের যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল 2030 সাল, সেটা আমরা পূরণ করতে মানে সেটাই আপনি স্ট্র্যাটেজিক হিসেবে আমরা বলছি, কৌশলগত কম্প্রিহেনসিভ স্ট্র্যাটেজিক পার্টনারশিপ, কৌশলগত অংশীদারত্ব। এই কথাটা কিন্তু সুন্দর, কৌশলগত। তারাও কৌশল, মানে বাংলাদেশের প্রধানমন্ত্রী কিন্তু এই লাইনটি ব্যবহার করেছে, সম্পর্ক কৌশলগত অংশীদারিত্বে উপনীত, এরকম একটি সুন্দর কৌশলে যদি আমাদের লাভ না হয় আমরা যাব কেন, বা তাদেরও যদি লাভ না হয় তারা আসবে কেন? সুতরাং এটা স্ট্র্যাটেজিক পার্টনারশিপ, মানে তার মানে এর মধ্যে কোনো মিলিটারি স্ট্র্যাটেজি নাই। শেষ বক্তব্য, আমরা দর্শকের কাছ থেকে বিদায় নিচ্ছি। মাননীয় বাণিজ্য মন্ত্রী, অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। শেষ লাইন যদি আপনি জাতির উদ্দেশ্যে, আমাদের বাংলা যারা দর্শক আছেন তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান। যারা অগণিত দর্শক এই অনুষ্ঠান দেখছে, তাদের সবার প্রতি আমার প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা এবং শ্রদ্ধা রইল। বাংলাদেশ আজকে অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে, এবং বাংলাদেশের যে আজকে আমাদের রাষ্ট্রীয় পরিচালনার দায়িত্বে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, তার হাতে রাষ্ট্র পরিচালনা দায়িত্ব এসেছে। তিনি নিষ্ঠার সাথে, সততার সাথে, যত্নবান হয়ে এই রাষ্ট্র পরিচালনা করছেন। বঙ্গবন্ধুদের স্বপ্ন শোষণমুক্ত সোনার বাংলা প্রতিষ্ঠা করা, সেই লক্ষ্য শেখ হাসিনার নেতৃত্বে আমরা উপনীত হব, এইটাই। এবং আমরা আশা করি যে আপনারা সকলে আমরা একসাথে হয়ে সকল ভুল বুঝাবুঝি ত্যাগ করে দেশের স্বার্থে, জাতির স্বার্থে, আমাদের যে 30 লক্ষ শহীদ যারা রক্ত দিয়ে বাংলাদেশ স্বাধীন করেছেন, তাদের সেই স্বপ্ন পূরণ করার লক্ষ্যে আমরা আগামী দিনগুলিতে একসাথে কাজ করব, এই প্রত্যাশা ব্যক্ত করেই আমার বক্তব্য আমি শেষ করছি। অনেক অনেক ধন্যবাদ মাননীয় বাণিজ্য মন্ত্রী। ধন্যবাদ দর্শক যারা ছিলেন আমাদের সঙ্গে। আবারও দেখা হবে আগামী শনিবার এমন কোনো একজন অতিথি যাদেরকে আপনারা প্রশ্ন করবেন, সাধারণের প্রশ্ন নিয়ে এই আয়োজনে। থাকুন এটি নিউজের সঙ্গে।